পোশাক খুলে আর একটা পোশাক করলেন, পোশাক বদলাইলেন, কিন্তু আপনি বদলাইলেন না তো, তাই না? এই আত্মাই আসলে শরীর বদলায়। আমার মধ্যে যে আত্মা আছে হিন্দু ধর্ম অনুযায়ী, এই আত্মা অনেক দিন থেকে চলে আসতেছে, আমার শরীরে আছে। এখন আমার শরীরটা মরে যাবে, কিন্তু আত্মা বেঁচে থাকবে। এই আত্মা আর একটা শরীরে ঢুকবে, নতুন জন্মের মধ্যে দিয়ে। এটাই জন্মান্তর। ওই জন্মে আমি কি হব? সেটা হবে আমি এই জন্মে যত পাপ বা পুণ্য করছি সেটার উপরে ভিত্তি করে আমি বড়লোক হব, গরিব হব, ব্রাহ্মণ হব, শূদ্র হব, যেটা খুশি। এবার ইসলামী ওয়ার্ল্ড ভিউ, মানুষ একক এবং অনন্য ব্যক্তি, এবং এই একটাই জীবনের একমাত্র সুযোগ, এটাই লক্ষ্য। জবাবদিহির মাধ্যমে ন্যায় ভিত্তিক জীবনযাপন করে আমি পরকালে অক্ষয় শান্তি লাভ করতে পারি। এখানে কোনো সেকেন্ড চান্স নাই। আচ্ছা, ভালো কাজ মন্দ কাজ এটা কিভাবে কাজ করে হিন্দু ওয়ার্ল্ড ভিউ? এটা কর্মফল, মানে আমি যা কাজ করি সেইটার ফল, এটার ভালো মন্দের ফল স্বয়ংক্রিয়, এটা কেউ বিচারক না। কিন্তু দেখেন, সেকুলার এবং বামপন্থীরা ওরা কিন্তু একটা কথা বলে, কার্মা ইজ এ বিচ, এই কথা বলে না, মানে কর্মফল। বুঝছেন, ওরা যে আসলে হিন্দু কালচারটাই নেয়, সেটাই হচ্ছে এই কথা। দেখেন, অনেকে এটা বলে, আপনি দেখবেন এই আওয়ামী লীগ বাম যারা আছে প্রগতিশীল, তারা এটা বলে কার্মা ইজ এ বিচ। তার মানে কর্ম আসলে ফলটা দেয়, কর্মই ফলটা দেয়। আমি যেটা করতেছি এটাই ফল দেবে। ফল পেতে এই জন্মে না হলেও পরের জন্মে আমি ফল পাবো। এমন একটা পাপের জন্ম হবে পরের জন্মে, ওইখানে যে আমি আমার এই আজকের কর্মের ফলটা আমি ওইখানে পাবো, এটা কর্মফল। ইসলামী ওয়ার্ল্ড ভিউটা কি? ভালো মন্দের নৈতিক হিসাব আছে, এবং বিচারক খোদা তাআলা, আল্লাহ তাআলা। ইচ্ছা, নিয়ত, প্রেক্ষাপট, এখানে সবকিছু বিবেচনায় আছে, ভালো মন্দের বিবেচনায়। 4 নাম্বার, সমাজে আসলে বৈষম্যকে কিভাবে দেখা হয় হিন্দু ওয়ার্ল্ড ভিউ। হিন্দু ধর্মে তো আপনি জানেন যে জাতিভিত্তিক ভাগ আছে আর কি, মানে ব্রাহ্মণ সবার উপরে, শূদ্র সবার নিচে। আমি বলে ব্রাহ্মণ, এটা মাথায় রেখে। তো যাই হোক, এই যে বর্তমান অবস্থা, এইটা পূর্বজন্মের ফল হিসেবে দেখা হয়। আমি যদি এই জন্মে খারাপ কইরা থাকি আর কি, তাহলে এটা আমার পূর্বজন্মের ফল। আমি যদি এই জন্মে ভালো কইরা থাকি, তাহলে আমি পূর্বজন্মে অনেক পুণ্য করছিলাম, সেই জন্য এই জন্মে ভালো করেছি। সো হিন্দু ওয়ার্ল্ড ভিউয়ে মানুষ উঁচু নিচু জাত হয়ে জন্মায়, জন্ম থেকেই সে উঁচু বংশের অথবা নিচু বংশের। এইবার ইসলামী ওয়ার্ল্ড ভিউয়ে কি বলে? মানুষ জন্মগতভাবে সমান, সমান মর্যাদার। এইখানে যে ধনী গরিব বা মানুষের কষ্ট আছে, এটা একটা পরীক্ষা, ইহ জগতে পরীক্ষা। এবং ইসলাম ধর্মে অন্যায় দেখলে নীরব থাকাটা পাপ, গুনাহ। 5 নাম্বার, মানুষের আসলে ডেস্টিনি কি, শেষ লক্ষ্য কি? হিন্দু ওয়ার্ল্ড ভিউ কি বলে? মানুষের শেষ লক্ষ্য হচ্ছে এই জগতের বন্ধন ছিন্ন করা। মানে এই যে চক্রাকারে যে চক্রের মধ্যে পড়ে গেছি না, ওই যে বলে না চক্করের মধ্যে পড়ে গেছি, এইটাই হইতেছে হিন্দু ওয়ার্ল্ড ভিউ। চক্করের মধ্যে পড়ে গেছে, এখান থেকে চক্কর সেটা বাইরে হয়ে গেলে এটাই হচ্ছে মুক্তি। এই সংসার মায়া, চূড়ান্ত শান্তি হচ্ছে বিশ্ব থেকে মুক্তি। আমি আর জন্মাবো না এসে আর একবার। আপনি আতুর ঘরের কথা শুনছেন না? আগে ছিল কিন্তু এখন নাই। আতুর ঘরে যখন হিন্দু রমণী সন্তান সম্ভব হয়, তখন এটা ঘরের এক কোনায় একটা জায়গায় আলাদা একটা ঘর বানানো হয়, ওইখানে সন্তান জন্ম দেয়। কেন? কারণ এই জন্মটাই তো পাপ একটা, জন্মই আমার আজন্ম পাপ। একটা কথা আছে দাউদ হায়দারের, এটা বই ছিল না, জন্মটাই আমার আজন্ম পাপ। এটা হিন্দু ওয়ার্ল্ড ভিউ। তাই জন্মটা যেহেতু পাপ এবং জন্মটা যেহেতু অপবিত্র, সেজন্য তাকে দূরে রেখে জন্মটা দিতে হয়। বুঝেছ? আচ্ছা, আর ইসলামী ওয়ার্ল্ড ভিউ কি? জগৎ মায়া না, এই দুনিয়াটা রিয়াল, এই দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠা করাটাই কাজ। সমাজ, রাজনীতি, অর্থনীতি সব গুরুত্বপূর্ণ। এই দুনিয়া, ইহজগৎ খুব গুরুত্বপূর্ণ। পরকালটাকে এই জীবনে ইহজগতে যা করছি সেইটার আমি ফয়সালা পাবো, বিচার হবে। তারপরে তার সেই অনুযায়ী আমি হয় বেহেশতে যাব অথবা দোজখে পড়ব। এই বিশ্ব একটা নৈতিক পরীক্ষা। মানুষ আল্লাহ তাআলার এক দায়িত্বশীল সৃষ্টি, যাকে পাঠানো হয়েছে দুনিয়াতে তার খলিফা কইরা। এটা একটা স্পিরিচুয়াল জার্নি, এটা কমপ্লিট করার জন্য। কমপ্লিট হয় হাসরের ময়দানে, বিচারের সামনে যায়। এখন প্রশ্ন হইতে পারে, তাহলে কি হিন্দু মুসলমান একসাথে একটা রাষ্ট্র বা সমাজে থাকতে পারবে না? হিন্দু মুসলমান দুই ধর্মের মানুষ কিভাবে তাদের স্বাতন্ত্র্য বজায় রেখে একসাথে শান্তিতে থাকতে পারবে? সেটার রাজনৈতিক সমাধান বের করতে হয় তো রাষ্ট্রকে। এর চাইতে বড় কাজ তো ভারতীয় উপমহাদেশে আর নাই। কিন্তু আগে সিদ্ধান্ত নিতে হবে, আমরা শান্তিতে থাকতে চাই। সিদ্ধান্ত নিলে পথ বের হবে, পথ আছে। চালাকি কোনো সমাধান না, সমাধান চালাকি করে বের করা যাবে না। হিন্দুকে আধা মুসলমান বা মুসলমানকে আধা হিন্দু বানায় না, এটা হবে না। এইটা করতে থাকলে একটা অনিবার্য রক্তাক্ত সংঘাতের দিকে আমরা যেতে থাকবো, সমস্যার সমাধান করবে না, আর কঠিন জটিল সংকটের দিকে জাতিকে নিয়ে যাবে। শুধু জাতিকে না, ভারতীয় উপমহাদেশকে নিয়ে যাবে।
কিভাবে সম্ভব? একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। দেখেন, আমরা যে যে ধর্মই পালন করি না কেন, রাস্তায় ট্রাফিকের লাল লাইট দেখলে তো সব ধর্মের মানুষ দাঁড়াই, তাই না? বিবাদ হইলে তো একই আদালতে যায় সব ধর্মের মানুষ ফয়সালার জন্য, তাই না? আমরা তো ভোট দিতে হইলে, নেতা নির্বাচন করতে হলে একই ভোট সেন্টারে যাই ভোট দিতে সব ধর্মের মানুষ, তাই না? এটাই নাগরিক হিসেবে একসাথে থাকা। নাগরিকত্বই আমাদেরকে একসাথে বাঁধবে। স্পিরিচুয়াল জার্নি না, আমার ওয়ার্ল্ড ভিউ না, আমার নাগরিকত্ব। আমি যেই যেই জায়গায় আমরা নাগরিক হিসেবে আমি শেয়ার করি, সেই জায়গাটা আমাকে বাঁধবে। যাই হোক, আগের আলাপে ফিরে আসি। ছায়ানট নিয়ে বাংলাদেশের মানুষ চূড়ান্ত বিলা হয় 2018 সালে। হ্যাঁ, 2018 সালে যখন বাংলাদেশের মানুষের চোখে স্পষ্ট হয় মোদির সাথে ছায়ানটের সম্পর্ক। কেন ছায়ানটে হামলা হইলে মোদির বিজেপি বাঙালিদের জায়গায় উঠতে বলে? এটার উত্তর কি দেখছেন? ছায়ানটে হামলা, বাঙালিদের জেগে উঠতে বলল মোদির বিজেপি। কেন? কারণটা হইতেছে 2018 সালে ভারত সরকারের পুরস্কার পায় ছায়ানট। স্বয়ং মোদি অভিনন্দন জানায়। শুধু অভিনন্দন না, ছায়ানটের এই ভারত রাষ্ট্রের পুরস্কার, যার জুরি বোর্ডের চিফ ছিল স্বয়ং মোদি, সেই পুরস্কার না আসলে একটা গুরুতর নৈতিক এবং রাজনৈতিক ভুল। এটা কোনো ভারত বিরোধী আবেগ না, এটা রাষ্ট্রীয় সহিংসতা, জনগণের স্মৃতি এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নৈতিক সীমা, এই তিনটার সংঘাত। কিভাবে? রাষ্ট্রীয় পুরস্কার কিন্তু কখনো নিরপেক্ষ না। রাষ্ট্রীয় পুরস্কার মানে এই প্রতিষ্ঠান আমাদের রাষ্ট্রের নৈতিক এবং সাংস্কৃতিক বয়ানের অংশ। এটা কোনো ব্যক্তিগত শিল্পীর সম্মান না, এটা রাষ্ট্রীয় বৈধতার অংশীদারিত্ব। পৃথিবীর বহু মানুষের কাছে মোদি গুজরাটের কসাই নামে পরিচিত। এটা রাজনৈতিক গালি না, এটা একটা নৈতিক অভিযোগের একটা প্রতীকী নাম। বাংলাদেশে মোদি অসম্ভব ঘৃণার পাত্র। বাংলাদেশে মোদি বিরোধিতা কোনো বিমূর্ত বিষয় না, বাস্তব ঘটনা। 2021 সালে মোদি বাংলাদেশে সফরের বিরুদ্ধে ব্যাপক গণপ্রতিরোধ হয়, পুলিশের গুলিতে সংঘর্ষে বহু মানুষ মারা যায়, শহীদ হয়। সাধারণ মানুষ এটা প্রতিরোধ করছে। কেউ এটা অস্বীকার করলে সে ইতিহাস অস্বীকার করতেছে। এখন প্রশ্ন হইতেছে, যে ব্যক্তির আগমনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জীবন দেয়, তার নেতৃত্বাধীন জুরি বোর্ডের মনোনয়নের পুরস্কার নেয় একটা রাষ্ট্রের কাছ থেকে, ছায়ানট এটা কিভাবে সংস্কৃতি বলে চালায়? আর সেই রাষ্ট্রের কাছ থেকে, যেই রাষ্ট্রের বর্তমান সরকার মুসলিম নিধন, নাগরিক বঞ্চনাকে স্বাভাবিক করে তুলছে, কাশ্মীর থেকে দিল্লি সব জায়গায় এটা প্রমাণ আছে। এই দুই অবস্থান। এখন ছায়ানট তো বলতে পারেন আমরা রাজনীতি করি না, এ দাবি আর টেকে না। এই যুক্তিটা সবচেয়ে বড় ভণ্ডামি। কারণ রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণ করে একটা রাজনৈতিক কাজ। রাজনৈতিক ক্ষমতার কাছ থেকে সম্মান নিলে আপনি রাজনীতির ভেতরে ঢুকে পড়েন। রাজনীতি করি না বলার তখন সুযোগ থাকে না। রাজনীতি করি না বলার সুযোগ একদম শেষ হয়ে যায়। রাজনীতি না করলে ওই পুরস্কারটা প্রত্যাখ্যান করতে হয়, গ্রহণ করলে রাজনীতির দায় নিতে হয়। তো মোদি কেন ছায়ানটকে বন্ধু মনে করে বুঝতে পারতেছেন তো? এটা তো কোনো কাকতাল না। এই প্রশ্নটা সবচেয়ে ভয়ঙ্কর। মোদি ছায়ানটকে বন্ধু মনে করে কারণ ছায়ানট ভারতীয় সাংস্কৃতিক হেজিমনিকে বাংলাদেশে ফেরি করে। তারা সফট হিন্দুত্ববাদকে রবীন্দ্রনাথের মোড়কে উপস্থাপন করে বাংলাদেশে ফেরি করে। ছায়ানট তার একটা নিরাপদ সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হয়ে উঠছে, যাকে ভারত রাষ্ট্র তার মতাদর্শিক সফট পাওয়ার হিসাবে ব্যবহার করতে পারে, স্বীকৃতি দেয়। এইটাই তো বাংলাদেশের মানুষ দেখছে। তো ছায়ানট কি করতে পারত? পুরস্কার প্রত্যাখ্যান করতে পারত। ইতিহাসে অসংখ্য উদাহরণ আছে যেখানে পুরস্কার গ্রহণ না করাই নৈতিক অবস্থান হয়ে ওঠে, প্রত্যাখ্যানই প্রতিষ্ঠানকে সম্মানিত করে। ছায়ানট যদি বলতো বাংলাদেশের জনগণের স্মৃতি এবং রক্তের ইতিহাসের কারণে আমরা এই রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণ করতেছি না, সেটাই হয়তো সবচেয়ে শক্তিশালী সাংস্কৃতিক বক্তব্য, সবচেয়ে বড় নৈতিক শিক্ষা, সবচেয়ে বড় আন্তর্জাতিকভাবে সম্মানজনক অবস্থান এবং দেশের মানুষের ভালোবাসা পাওয়ার রাস্তা। আপনি বাংলাদেশে কাজ করেন, মোদি কেন আপনাদের বাহবা দেয়? কেন দেয়? এই প্রশ্নের জবাব দিতে হবে না? বাংলাদেশের মানুষের সাথে আপনার কন্ট্রাক্টটা কি? সোশ্যাল কন্ট্রাক্ট কি? আপনি সমাজের রাষ্ট্রে কি অবদান রাখছেন, একটা প্রতিষ্ঠান করছেন, বাংলাদেশের সাথে আপনার কন্ট্রাক্টটা কি? বাঙ্গু সুশীলদের সফট হিন্দুত্ববাদের দীক্ষা দিচ্ছেন, আর যে রাষ্ট্রেরা মানুষের মৃত্যুর স্মৃতিতে বাংলাদেশে ঘৃণার প্রতীক, তার হাত থেকে সম্মান নিচ্ছেন। লজ্জা লাগে না? সমাজ তো হঠাৎ করে পাগল হয়ে যায়নি, মানুষ হঠাৎ করে সংস্কৃতি বিরোধী হয়ে ওঠেনি। এটা জমে থাকা একটা দীর্ঘ বিচ্ছেদের বহিঃপ্রকাশ। বাংলাদেশের মানুষ এমন ছায়ানট চায় যে তার দুঃখে কাঁদে, তার স্বপ্নে সহযাত্রী হয়, তার কল্পনার ভাষা হয়ে ওঠে। বাংলাদেশের মানুষ এমন ছায়ানট চায় যে মোদির অখণ্ড ভারতের কল্পনাকে রবীন্দ্রনাথের সুরে ঢেকে দেয় না, বরং সুরে ফেলে দেয়। যদি ছায়ানট নিজেকে সেইভাবে পুনর্গঠন করতে পারে, জনগণের স্মৃতি, ক্ষত আর আকাঙ্ক্ষার পাশে দাঁড়াইতে পারে, তাইলে ছায়ানট আবার উঠে দাঁড়াবে। আর যদি তা না পারে, যতই মানববন্ধন করেন, গান আর প্রতিবাদ করেন, ইতিহাস তাকে ভাঙবে না, মানুষই তাকে ছেড়ে যাবে। আপনি ছাত্রই পাবেন না, কেউ আর গান শিখতে আসবে না, কেউ আর সেখানে নিজের স্বপ্ন খুঁজবে না, কেউ নিজের কল্পনার সাথে ছায়ানটকে জুড়বে না। আপনার কালচারাল লেজিটিমেসি কোলাপস করতেছে। কারণ সংস্কৃতি টিকে থাকে মানুষের ভালোবাসায়, মানুষের মধ্যে।
গণমানুষের মধ্যে, রাষ্ট্রের বাহবায় না। আপনারা তো